নমস্কার বন্ধুরা, আজকের গল্প জন্ম ও মৃত্যু। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ব্যাপার ঘটে। ভেবে দেখবার ও উপভোগ করবার জিনিস হিসাবে সেগুলোর মূল্য বড় কম নয়। সম্প্রতি আমার এক অভিজ্ঞতার গণ্ডির মধ্যে এমনই একটা ঘটনা এসে পড়েছিল। ঠিক একটা ঘটনা না বলে বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে। মধুপুরের একটা বাড়ি ভাড়ার দরকার ছিল। এক জায়গায় সন্ধান পেলাম। ভবানীপুরের এক ভদ্রলোকের বাড়ি আছে মধুপুরে এবং তিনি সেটা ভাড়া দেবেন। সকালবেলায় তার ওখানে গেলাম। বেলা তখন 10টা। ভবানীপুরের ভদ্রলোক যে বাড়িতে থাকেন তা বেশ বড় বাড়ি, বাইরে সুসজ্জিত বৈঠকখানা। কিন্তু তিনি তখন বৈঠকখানার পাশে একটা ছোট্ট ঘরের তক্তাপোষের ওপর বসে গুড়গুড়ি নল মুখে দিয়ে তামাক খাচ্ছিলেন। ভদ্রলোক বৃদ্ধ, বয়সে 77-এর কাছাকাছি মনে হলো, কিন্তু তিনি নিজেই তার বয়সের সম্বন্ধে আমার মনে কোনো কল্পনার স্থান রাখলেন না। বললেন, আসুন আসুন, বড় ভালো দিনে এসেছেন। আজ আমার জন্মতিথি কি না, তাই বাড়িতে একটু উৎসব গোছের আছে। তা বেশ, এসেছেন যখন আপনাকে ছাড়ছি না, ইত্যাদি। কারোর জন্মতিথি উৎসবে যেভাবে তাকে মিষ্টি কথা বলবার কথা, ভদ্রলোককে আমি তা বললাম। কাজেই কথাটাই এই উৎসবের দিনে কিভাবে পারা যায়, বা কতক্ষণ ধরে জন্মতিথিতে মঙ্গলেচ্ছা প্রকাশ সংক্রান্ত কথাবার্তা বলবার পরই বা কাজের কথা পাড়া সুষ্ঠু হবে, কিংবা আজকের দিনে বাড়ি ভাড়ার দরদস্তু রূপে ইতর জনিশ্চিত কথাবার্তা বলা আদৌ শোভন হবে কি না, ইত্যাদি মনে মনে তোলপাড় করছি। এমন সময় একটি তরুণী হাসি মুখে বড় একটা ফুলের তোড়া হাতে নিয়ে ঘরে ঢুকলেন। পেছনে একটি যুবক। গৃহকর্তা বলে উঠলেন, এই যে অরুণা, এসেছি দিদি। ও, পেছনে যে নির্মলকে গাঁটছাড়া বেঁধে এনে হাজির করেছিস, ছেড়ে আসা যায় না বুঝি? বেশ বেশ, আমরা হয়ে গেছি এখন বুড়ো সুড়ো। তরুণী ফুলের তোড়াটি বৃদ্ধের হাতে দিয়ে প্রণাম করে এবং হাসি মুখে বৃদ্ধের গালে দুটো ঠোনা মেরে ঘর থেকে বার হয়ে গেল। যুবকটিও গেল পেছনে পেছনে। বৃদ্ধ বললেন, আমার নাতনি, আমার বড় ছেলের মেয়ে, আইএ পাস, ও বছর বিয়ে হয়েছে। স্বামী ইঞ্জিনিয়ার, বিলেত ফেরত, কর্পোরেশনে ভালো চাকরি পেয়েছে। কথা তখনও ভালো করে শেষ হয়নি, আরও দুই তরুণী ঘরে ঢুকলো। এদের ঘাড়ের ওপর এলো খোপা এলিয়ে পড়েছে। পরনে জামিয়ারের মতো ছোট কলকার কাজ করা নীল শাড়ি ও ব্লাউজ, গলার সরু মপ চেন, পায়ে সোনালি জরির কাজ করা নাগরা। দুইটি অবিবাহিতা, একটি গৌরী, অপরটি উজ্জ্বল শ্যামবর্ণা। এরাও ফুলে তোড়া দিলে। গৌরী মেয়েটিকে ঝিনুকের কাজ করা একটা নস্যিদানি বৃদ্ধের হাতে দিয়ে বললে, বাবা পাঠিয়েছেন কুন্নুর থেকে, মা আসতে পারলেন না এখন, রাত্রে আবার থিয়েটারে যাবেন। বৃদ্ধ বললেন, আজ দুজনেই বুঝি স্কুল কামাই করে বসে আছো? যা, ও ঘরে যা, হরিদাসকে বলে রাখ গাড়ির কথা, আমার এরপরে মনে থাকবে না। তরুণী দুটো চলে যেতেই বৃদ্ধ বললেন, আমার মেঝুমেয়ের মেয়ে, বাগবাজারে আমার মেঝুমেয়ের শ্বশুর বাড়ি। গোড়াচাঁদ মল্লিকের নাম শুনেছেন তো? ওই তাদেরই বাড়ি, বনেদি বংশ। গোড়াচাঁদ মল্লিক ছিলেন আমার মেয়ের শ্বশুরের। এই যে বুধর, এসো বাবা, বসো। এবার আরও গুরুতর ব্যাপার, যাকে সম্বোধন করা হলো এবং যার নাম বুধর, তার বয়স 50 থেকে 55। তিনি স্থূলকায় হলেও সঙ্গের মহিলাটির তুলনায় তিনি নিতান্তই কৃষক। এদের স্বামী স্ত্রী পেছনে চারপাশ ঘিরে 6-7টি ছেলে মেয়ে। এদের বয়স 10 থেকে 19-এর মধ্যে। আরেকটি 20-22 বছরের একটি মেয়ে, একটু পিছিয়ে ছিল, তার কোলে একটি শিশু। কিন্তু এ পর্যন্ত যে কটি মেয়ে এখানে দেখল, তার মধ্যে এই মেয়েটি সর্বাপেক্ষা সুন্দরী।
বৃদ্ধ তার দিকে চেয়ে বললেন, এই যে মৃণাল, পিছিয়ে কেন? আয় আয়, খোকাকে দেখি, দে একবার ভাই আমার কোলে। নিশীথ এলো না? আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। ছোট ঘরে যে ফাঁকা জায়গাটুকু ছিল, স্বামী স্ত্রী তার অনেকটা অংশই জুড়ে দাঁড়িয়েছেন, বাকিটা জুড়েছে ছেলে মেয়ের দল। পেছনের মেয়েটির জন্য তেমন কোনো জায়গা নেই। আমি সংকুচিত অবস্থায় চেয়ার যতদূর সম্ভব পিছিয়ে সরিয়ে নিয়ে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। জড় পদার্থকে আর সংকুচিত করা সম্ভব নয়, অথচ এই ভিড়ের মধ্য দিয়ে ঠেলে যে বাইরে বেরিয়ে গিয়ে এদের স্থানের সংকুলন করব, তাও অসম্ভব। এরা আমাকে সংকোচের হাত থেকে শীঘ্রই অব্যাহতি দিলেন। এই জন্যই যে পেছনে আরও একদল এসে ঘরের বাইরে অপেক্ষা করছে। এরা না বেরোলে তারা ঢুকতে পারে না। এরা তো প্রত্যেকে এক একটা তোড়া দিয়ে গেল। দুটি মেয়ে আবার দুটি বেলের গোড়ে বৃদ্ধের গলায় নিজেরা পরিয়ে দিলে। বৃদ্ধ কি একটা ঠাট্টা করলেন, আমার তখন শোনবার মতো অবস্থা ছিল না। তারা ঘর থেকে বার হয়ে গেলে বৃদ্ধ বললে, এই আমার বড় ছেলে তারক, আলিপুরে প্র্যাকটিস করে, বালিগঞ্জ থেকে বাড়ি ফিরেছে, সেখানেই থাকে। পিছনের দলটির মধ্যে মহিলা নেই, 3টি ছোকরা, বয়সে 16 থেকে 21। এরা এসে কিছু দিল না। একজন অটোগ্রাফের খাতা বের করে বলল, জ্যাঠামশাই, আমার খাতায় আজকের দিনে কিছু লিখে দিন। অটোগ্রাফের খাতা ফেরত দিতে না দিতেই আরও 2টি ছেলে, তাদের সঙ্গে 12-13 বছরের একটি বেনু দোলানো মেয়ে। তারপরে ব্যাপারটা ঘটনার বাইরে চলে গেল। কত ছেলে মেয়ে, তরুণ তরুণী, পৌড়া যে ঘরে ঢুকতে বেরোতে লাগলো, আমার আর তার হিসাব রাখা সম্ভব হলো না। ফুলে ফুলে তক্তপোষটা ছেয়ে গেল। ফুলের তোড়া ক্রমশ উঁচু হয়ে উঠতে লাগলো, আর সেখানে জায়গা দেওয়া যায় না। আর এরা সবাই আত্মীয়া, বাইরের লোক নেই কেউ। সবাই আপনা আপনির মধ্যে পুত্র কন্যা, পৌত্র পৌত্রী, দহিত্র দহিত্রী, জামাই, ভ্রাতৃবধূ, ভ্রাতুষ্পুত্র ভ্রাতুষ্পুত্রী ইত্যাদি ইত্যাদি। ভদ্রলোক ভাগ্যবান। এদের মতো লোকের সাহায্য না পেলে প্রজাপতি সৃষ্টি করা অসম্ভব হয়ে উঠত। ক্রমশ ভিড় বাড়ছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে পড়লুম। আমি তখন হাঁপিয়ে উঠছি। ভদ্রলোকও গোলমালের মধ্যে আমাকে তখন ভুলে গিয়েছেন। আমি তখন বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচি। বাড়ির সামনের গলিতে সারিবন্দি মোটর দাঁড়ানো, সেখানে ধরেনি। গলি ছাপিয়ে মোটরের সারি বড় রাস্তায় এসে পৌঁছেছে। বিয়ে বাড়িতেও এত মোটর জমে কিনা সন্দেহ। গলি পার হয়ে বড় রাস্তার মোড়ে নিবারণ মিত্রের সঙ্গে দেখা। সে আমার পরিচিত বন্ধু। সেজে গুজে সিল্কের পাঞ্জাবি, সুরওয়ালা নাগরা পরে তাকে ব্যস্ত সমস্তভাবে গলিতে ঢুকতে উদ্যত দেখে বললুম, ওহে, তুমিও কি বিশ্বনাথ বাবুর বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ, কেন বলো তো? তুমি বিশ্বনাথ বাবুকে চিনলে কি করে? এতক্ষণ সেখানেই বসেছিলুম ভাই, দেখে শুনে মাথা ঘুরে গেল। শহরের 1/3 লোক দেখলুম বিশ্বনাথ বাবুর আত্মীয়া, আর সবাই এসেছেন ওই 77 বছরের বুড়োর জন্মদিনে ফুলের তোড়া উপহার দিতে। তোমার তোড়া কই? বন্ধু হেসে বলল, খুব আশ্চর্য লাগছে। বিশ্বনাথবাবুর 7 ছেলে 4 মেয়ে। এদের সকলেই আবার ছেলে মেয়ে, অনেকেরই নাতি নাতনি, নাতজামাই ইত্যাদি হয়ে গেছে। বিশ্বনাথবাবুরা 3 ভাই, তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আছে। হিসেব করে দেখো কত হয়। এবং আসল কথা কি জানো, বুড়োর হাতে 1050-60 টাকা আছে। সকলেরই তো চোখ সেদিকে। এ কথা যদি বলি তবে সেটা খুব খারাপ শোনাবে হয়তো, কিন্তু কথাটা মনে না উঠে কি পারে? তুমি বলো। আচ্ছা আসি ভাই, দেরি হয়ে যাচ্ছে। বিশ্বনাথবাবুর জন্মদিনের সপ্তাহ 2 পরে আমি স্বগ্রামে গেলুম। বলা আবশ্যক যে আমার গ্রামের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি নয়। সেখানে বছরে একবার যাওয়াও ঘটে কিনা সন্দেহ। বাড়ি গিয়ে শুনলুম গ্রামের বৃদ্ধা শ্বশুর ঠাকুরান মারা গিয়েছেন।
শশী ঠাকুরনের বয়স যে কত হয়েছিল তা বলা শক্ত। কেউ বলে 90, কেউ বলে 100-র কাছাকাছি হবে। আমরা মোটের ওপর তাকে আমাদের বাল্যকাল থেকেই অতি বৃদ্ধাই দেখে আসছি। বয়সে যে গণ্ডি পার হয়ে গেলে মানুষের আকৃতির পরিবর্তন এবং চিনবার উপায় থাকে না, শশী ঠাকুরন আমাদের বাল্যের সে গণ্ডি পার হয়েছিলেন। শশী ঠাকুরনের 4 ছেলে 3 মেয়ে। বড় ছেলেটি ছাড়া সকলেই বিদেশে চাকরি করেন। বড় ছেলে তেমন লেখাপড়া না জানায় দরুন দেশ থেকে সামান্য কি কাজকর্ম করে। তার অবস্থা ভালো নয়। অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট পায়। ভাইয়েরা পৃথক, কেউ কাউকে সাহায্য করে না। কর্মস্থান থেকে দেশেও কেউ আসে না। শশী ঠাকুরের কষ্টের অবধি ছিল না। একটা চালা ঘরে ইদানিং তিনি পড়ে থাকতেন। বড় ছেলেই তার ভরণ পোষণ করত বটে, কিন্তু তেমন আগ্রহ করে উঠত না। অর্থাৎ তার মনের মধ্যে এ ভাবটা জেগে রইত যে মা তো আমার একার নয়, সকলেই তো কিছু না কিছু সাহায্য করা উচিত মাকে। তারা যদি না করে আমি বা কেন এত দায় ঘাড়ে করতে যাই? শশী ঠাকুরনের অন্য ছেলেরা কখনো সন্ধান নিত না। বুড়ি বাঁচল কি মরল, অথচ তাদের সকলেরই অবস্থা ভালো। মাইনে কেউ মন্দ পায় না। শহরে স্ত্রী পুত্র নিয়ে থাকে। বড় ভাইয়ের পত্রে জবাব দিত। তাদের নিজেদেরই অচল হয়েছে। শহরে খরচ থেকে বাঁচিয়ে বাড়িতে কি করে পাঠায়? বাড়িতে বিষয় সম্পত্তি তো রয়েছে, তার আয় থেকে তার মায়ের চলা উচিত ইত্যাদি। কিন্তু এমন কিছু না যার আয় থেকে বড় ছেলের ওপর এক পাল পোষ্য ও শশী ঠাকুরনের ভরণ পোষণ ভালোভাবে চলে। বুড়ি খেতেই পেত না। ইদানিং তার আবার ছেলে মানুষের মতো লোভ দেখা দিয়েছিল, বিশেষ করে মিষ্টি জিনিস খাবার। আমি সেবার যখন দেশে যাই, বুড়ি দেখি একটা কঞ্চির কাঠি হাতে মুখুজ্জ পাড়ায় মোড়ের বেলতলায় বসে। আমায় দেখে বলল, কুঞ্জ এলি নাকি? হ্যাঁ ঠাকমা। এখানে বসে কেন? এই বাদা বষ্টম খাবার বেচতে যাবে, তাই বসে আছি তার জন্য। বাতাসা কিনব, ভিজিয়ে খাই। তা বেশ, বসো। ভালো আছো তো? আমাদের আবার ভালো থাকা থাকি। তুমিও যেমন দাদা। খেতে পাই না। বাদার কাছে 4টে পয়সা ধার হয়েছে, আর সে ধার দিতে চায় না। সিঁদুর কাছে আর কত চাইব? সে নিজের ছেলে পেলে নিয়ে আতান্তরে পড়ে আছে। আহা, বাচ্চা আমার মুখ দেখলে বুক ফেটে যায়। আমি তার কাছে কিছুই নিই নে। তা তুই আমাকে আনাচারেক পয়সা দিয়ে যাবি? বুড়ির অবস্থা দেখে বড় কষ্ট হলো। পকেট থেকে 1 টাকা বের করে তার হাতে দিয়ে বললাম, এখন রাখুন ঠাকমা, যখন যা দরকার আমি যতদিন বাড়িতে থাকি দিয়ে যাব আপনাকে। বুড়ি অবাক হয়ে গেল। আনন্দে বিস্ময়ে সে যেন প্রথমটা বুঝতে পারল না। আমি কি তাকে সত্যি একটা গোটা টাকা দিলুম? পরের বছর পুজোর কিছুদিন আগে দেশে গিয়েছি। বুড়ি দেখি আমাদের বাড়ির সামনের বাতাবে লেবুতলায় পথটা দিয়ে যাচ্ছে, হাতে একটা কাঁসার জামবাটি। আমায় দেখে বলল, কখন বাড়ি এলি? বললুম, কাল এসেছি ঠাকমা। বাটি হাতে কোথায় গিয়েছিলেন? আর বলিস নে দাদা, বাটিটা নাপিত বাড়ি নিয়ে গিয়েছিলাম। যদি ওরা কেনে, আমার দিন তো আর চলে না। হাতে মোটে পয়সা নেই, শুধু খুল নিয়ে গিয়েছে। আর 4-5 দিন বাড়ি একেবারে অচল। ছেলেপিলেগুলো খেতে পায় না, এমন অবস্থা। তা বাটিটা বিক্রি করে আর কদিন যাবে ঠাকমা? তবু যে কদিন যায়, তাও ওরা নিলে না। বলে এখন নগদ দিতে পারবে না। ধারে বাটি দিলে আমার কি করে চলে ভাই বলো তো? একটু গুড় খেতে পাচ্ছি নে। বাটিটা বেচে ভেবেছিলাম আজ হাটে আজকের ভালো আখের গুড় আনতে দেব। আজকের হাটটাও তো হবে এখন। ছেলে পেলে শুধু ঝিঙে ভাজা ভাত খেয়ে মারা গেল। তা নিবি দাদা বাটিটা? ফুল কাঁসা। এ ওদের বাটি না, আমার নিজের বাটি। বিয়ের দানে আমায় বাবা দিয়েছিলেন, দেখ না। শহরে থাকি, অনেক সময় কাঁচা পয়সা রোজগার করি। পাড়া গায়ে যে এত পয়সার কষ্ট তা ভেবে দেখি নে।
আমি অন্য মানুষকে দেখে বুড়ি ভাবলে বোধহয় বাটি কিনবার ইচ্ছে নেই আমার। অনেকটা মিনতি সুরে বললেন, না কিনিস ওটা বাধা রেখে আমায় বরং 8 আনা পয়সা দে। এরকম অবস্থায় বুড়িকে আমি আরও কয়েকবার দেখেছি। শুনলাম বুড়ির মরণকালে ছেলেরা কেউ আসেনি। বড় ছেলে খুব সেবা যত্ন করেছিল। বুড়ির গায়ে একটা লেপ ছিল। মরণের ঘণ্টা 2 আগে বুড়ি পুত্রবধূকে বলেছিল, বৌমা, লেপটা সরিয়ে নাও। 4-5 টাকা দামের লেপটা। আমি বাঁচব না, তখন ওটা আমার সঙ্গে ফেলে দিতে হবে। ও গেলে আর হবে না বৌমা। আহা, কোথায় পাবে সিঁদুর? আবার যে 4-5 টাকা খরচ করে লেপ বানাবে। শীতকালে বাছা আমার আদর গায়ে কাটাবে তাহলে। আরও খানিক পরে বুড়ি ছেলেকে ডেকে বলল, দেখ সিধু, একটা কথা বলি শোন। আমার শ্রাদ্ধে বেশি খরচপত্র করিস নে যেন। বিধু, মণি, শরৎ ওরা কেউ কিছু হয়তো দেবে না। তুই একা পাবি কোথায় যে খরচ করবি? নম করে 5টি ব্রাহ্মণ খাইয়ে দিবি। যদি ওরা কেউ কিছু পাঠায়, তাও সব টাকা খরচ করিস নে, হাতে কিছু রাখবি। এরপরে তো ছেলেপিলেরা খেয়ে বাঁচবে। শুনলাম শশী ঠাকুরনের ছেলেরা সবাই বাড়ি এসেছে। ও খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করেছে। বেড়াতে বেড়াতে ওদের বাড়ির দিকে গেলাম। সামনের উঠানে নারকেলের ডাল পুঁতে বৃষৎসর্গ শ্রাদ্ধের মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের সামনে শামিয়ানা টাঙানো। গ্রামের অনেকেই সেখানে উপস্থিত। সেজে ছেলে গোপেশ্বর কাছা গলায় গ্রামের বৃদ্ধ চৌধুরী মহাশয়ের সঙ্গে অফিসে নতুন লোক ঢোকান আজকাল যে কত অসম্ভব হয়েছে সে সম্বন্ধে কিছু বলছে। গোপেশ্বরের বয়স 45 ছাড়িয়েছে। রেলের অডিট অফিসে বড় চাকরি করে। চৌধুরী মশাই বোধহয় তাকে কারো চাকরির জন্য বলে থাকবেন। কথার ভাবে তাই মনে হলো। আগে অনেক ঢুকিয়েছি কাকাবাবু, সিমসন গিয়ে পর্যন্ত আর সুবিধা নেই। সিমসন সাহেব আমি যা বলেছি তাই করেছে। এখন পোস্ট খালি হলে সব তলায় তলায় ঠিক হয়ে যায়। অফিসের আর সেই দিন নেই। শুনলাম গোপেশ্বর রিটায়ার করার পরে প্রভিডেন্ট ফান্ডের দরুন প্রায় 28-19 হাজার টাকা পাবে। হাওড়ার না বড়নগরে জমি কিনেছে, সেখানেই বাড়ি করবে। আজ 10-11 বছর পর সে দেশে এসেছে। মায়ের মৃত্যু না ঘটলে আর কতদিনই আসতো না, তাই বা কে জানে। ওদের বাড়ির মধ্যে ঢুকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এদের বাড়িতে যে এত ছেলে মেয়ে, বউ, ঝি, চাকর আছে তা চোখে না দেখলে বিশ্বাস করার জো ছিল না। সেজো ছোট ছেলের বউয়েরা এসেছে, তাদের ছেলে মেয়ে, নাতি নাতনিতে বাড়ি ভর্তি। খুব ছোটোবেলায় যে মেয়েদের দেখেছিলাম, হয়তো অনেকের সঙ্গে খেলাও করেছি। তাদের বিয়ে হয়ে ছেলেপিলে হয়ে গিয়েছে। অনেকের স্বামীরাও এসেছে। তবু তো বুড়ির বড় মেয়ে অনেক দূরে থাকে বলে আসতে পারেনি। অপর 2 মেয়ে, তাদের ছেলেরা এসেছে। সবাই ব্যস্ত সমস্ত। এখানে তরকারি কোটা হচ্ছে, ওখানে জিনিসের ফর্দ হচ্ছে। বাড়িময় ছেলে মেয়ে চিৎকার, হাসি, ছুটোছুটি। মেয়েরা এ ডাকছে ওকে, মেয়েরা ছেলেপেলেদের বকছে। কুয়োতলার বড় বড় পেতলের গামলা মাজার শব্দ। বাড়ি শুদ্ধ সবাই শস্যব্যস্ত। কারো হাতে একদণ্ড সময় নেই। ওরে ও ঝি, রেনুর গায়ের জামাটা ছাড়িয়ে নিয়ে কেচে দে না বাপু। কতক্ষণ বলছি, আমার কি সবসময় সব কথা মনে থাকে? ও কমলা, হেলে দুলে বেড়াচ্ছই মা, ততক্ষণ পানগুলো তুমি আর বিনা নিয়ে ধুয়ে ফেলো না, এরপর আর সময় পাবে? কি আবার মরছে ডেকে ছোট বউ? মা গো, হাড় জ্বালালে বসতে দেয় না এক রত্তি। এই তো আসছে ভাড়ার ঘর থেকে। একটি 17-18 বছরের তরুণী মেয়ে দালানে ঢুকবার দরজার এক পাশে একটা স্টোভ ধরাবার চেষ্টা করছে। আমি পাশ কাটিয়ে দালানের মধ্যে গিয়ে ঢুকে দেখি মেজের ছেলে বীরেশ্বর ও তার বউ ঝগড়া হচ্ছে। মেজের ছেলে কোনো জমিদারি স্টেনের ম্যানেজারের, বয়স 50-এর ওপর। তার স্ত্রীকে আগে কৃষাঙ্গী দেখেছি, আজ 8-9 বছর দেখিনি। এত মোটা হয়েছেন যে এরই মধ্যে প্রথমটা চিনতেই পারি না। হাতে মোটা সোনার বালা ও অন্তত গলায় শিকলি হার।
তার স্বামী বলছেন, ও ঘরে আমি থাকতে পারবো না, এই ভিড়, তাতে ওই ঘরে খিল নেই। আমার মেয়ের গায়ে এক গা গয়না, কাজের বাড়ি, লোকের ভিড়, বিশ্বাস আছে কাউকে? তাতে এই পাড়াগা জায়গা। বাবা ভালোই ভালোই কাজটা মিটিয়ে এখন এখান থেকে বেরোতে পারলে বাঁচি। কাল সারা রাত মশায় খেয়েছে। বীরেশ্বর বলছে, তা তুমি তোমার মেয়েকে নিয়ে না হয় পশ্চিমের কোঠায় শুয়ো। মাথা গরম করো না, দোহাই তোমার। তোমার মাথা গরম আর বরদাস্ত হয় না বাবু। আমি ঢুকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বললুম, চিনতে পারেন কাকিমা? তিনি কথার উত্তর দেবার পূর্বেই 11-12 বছরের একটি মেয়ে কোথা থেকে ছুটে এসে বলল, নাতনি এখনো পিন্টুকে দুধ খাওয়ায়নি মা, সকাল থেকেই তাকে নিয়ে বাইরের উঠোনে বসে আছে। বললেও শুনছে না। বীরেশ্বর বলল, যা এখন যা, বলগে যা নাতনিকে, আমি ডাকছি। এসো কুঞ্জ, বসো। ওগো, তুমি কুঞ্জকে চিনতে পারলে না? বীরেশ্বরের স্ত্রী মৃদু হাস্যে বলল, দেখেছি বোধহয় ওকে ছেলেবেলায়, যাতায়াত নেই, দেখাশোনাও তো হয় না, না চিনবার আর দোষ কি বলো? শাশুড়ি মারা না গেলেই এখনও আসা হতো। চিঠি পেয়ে আমি বলি, না যেতেই হবে বই কি, দেশে একখানা মানখাতির আছে। শাশুড়ির কাজটা ভালো করে না করলে লোকে ওদেরই দুষবে। বড় ঠাকুরের পয়সা নেই, সবাই জানে। ওদের গায়ে ঘরে নাম রয়েছে, দেশ বিদেশে সবাই মানে, চেনে, বলবে অমুক বাবুর মায়ের শ্রাদ্ধে কিছুই করেনি। বলো তো বাবা, কথাটা কি শুনতে ভালো? তাই তো এলুম, নইলে এসব জায়গায় কি মানুষ আসে? কি মশা, কাল রাত্রিরে একদণ্ড চোখের পাতা বুঝতে দেয়নি। রোয়াকের ধারে বসে মেজো ভাইয়ের ছেলে বিকাশ তাদের স্কুলে কিভাবে একটা ফুটবল ম্যাচ জিতেছে মহা উৎসাহে সে গল্প করছে সেজো ভাইয়ের ছেলে বিনুর কাছে। বড় ভাইয়ের ছেলে ভোলা অবাক দৃষ্টিতে ওদের মুখের দিকে তাকিয়ে এক মনে গল্প শুনছে। তার বয়স ওদের চেয়ে যদিও বেশি, কিন্তু জীবনে কখনো সে গায়ের আপার প্রাইমারি পাঠশালা ছাড়া অন্য স্কুলের মুখ দেখেনি। এদের কাছে সে সর্বদা কুণ্ঠিত হয়ে আছে। শুধু ভোলা নয়, ভোলার মাকেও লক্ষ্য করলুম। জায়েদের বড় মানুষই চালচলন ও কথাবার্তার মধ্যে নিতান্ত সংকুচিত হয়ে আছে। জায়েরা বড় মানুষ, দেখবার জন্য প্রত্যেকে ঝিঁচা করে এনেছে, তাদের কাছেও যেন ও বেচারা কুণ্ঠিত এবং সংকুচিত। হঠাৎ কোথা থেকে বিকাশের ছোট দিদি আরতি ঝড়ের মতো এসে বলল, এই যে এখানে বসে গল্প হচ্ছে ছেলে, ওদিকে কাকিমা, দিদি সবাই ডেকে ডেকে হয়রান, চা হয়ে গেছে, খেয়ে এসে সবার মাথা কেন যাও। ওকে দেখেই আমার একটা মনে ছবি এসে গেল। বৃদ্ধা মাজা বাঁকা গাল তোবড়ানো শশী ঠাকুরন কাঁসার বাটিটি বিক্রয় করতে গিয়ে নিরাশ হয়ে ফিরছে নাপিস বাড়ি থেকে। এই হাসিমুখ বালক বালিকা, কিশোর কিশোরী, তরুণী, এদের সৌন্দর্য, সজীবতা, আনন্দ, যৌবন, এদের সৃষ্টি করেছে সেই দরিদ্র বৃদ্ধা শশী ঠাকুরন। এরা তারই বংশধর, তারই পৌত্র পৌত্রী, দহিত্র দহিত্রী। আজ তার মৃত্যুবাসরে এই যে চাঁদের হাট বসেছে, এতদিন এরা ছিল কোথায়? এরা থাকতে বুড়ি কেন খেতে পেত না? কেন চোখের জলে তার বুক ভেসেছে? তার কোনো উত্তর নাই। সঙ্গে সঙ্গে কলকাতায় সেই বাড়িওয়ালা বৃদ্ধ লোকের বাড়ির উৎসবের কথাও মনে পড়ে গেল। এই রকমই অগণিত পুত্র কন্যা পৌত্র দহিত্রী দহিত্রের ভিড় দেখেছি সেখানেও। সবই সেই রকমই, কেবল সেটা ছিল জন্মতিথি উৎসব। জন্মতিথি যার, তার বয়স শ্বশুর ঠাকুরনের মতন প্রায়।